হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আবার চলে এসেছি তোমাদের জন্য এমন একটা সিনেমা নিয়ে যেটার এন্ডিং তোমরা কিছুতেই প্রেডিক্ট করতে পারবে না। এই সিনেমাটা যখন শুরু হয় তখন আমরা সেখানে বিভিন্ন আলাদা ধরনের মানুষজনকে দেখি। কেউ বা শেফ, কেউ মিউজিশিয়ান, কেউ বাস ড্রাইভার। কিন্তু তারা যখন তাদের দৈনন্দিন কাজ করছিল, হঠাৎ করে তাদের চোখ, মুখ, নাক থেকে হরহর করে রক্ত বেরোতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে স্পট ডেড হয়ে যায়। এবং যে বাস চালাচ্ছিল, অবভিয়াসলি তার মৃত্যু ঘটে যাওয়াতে বাসটা শহরের মাঝামাঝি একটা অ্যাক্সিডেন্ট করে থেমে যায়। গল্পের প্রথম 5 মিনিটের ভেতরেই এতগুলো মৃত্যু এবং কারণ অজানা। এরপরেই আমরা দেখি যে টমি বলে একজন ইন্সপেক্টর, যার নাইট ডিউটি ছিল এবং তার বউ প্রেগনেন্ট, সে তার বউকে খাবার করে দিয়ে কোনো রকমে অন স্পট সেখানে পৌঁছায় তার আরেকজন সতীর্থ ম্যাডক্সের সাথে। সেখানে গিয়ে তারা দেখে যে সিনিয়র ইন্সপেক্টর সে অলরেডি সেখানে পৌঁছে গেছে, যাদেরকে ওখানে ডিটেকটিভ বলা হয়, যে টমি এবং ম্যাডক্সের ওপরের র্যাঙ্কে রয়েছে এবং সে সম্পর্কে টমির শালাও হয়। টমি ইন্সপেক্টর হলেও তার অনুসন্ধিৎসা খুব বেশি ছিল, তাই সে কাছে গিয়ে দেখে যে বাস ড্রাইভারের যে বডিটা রয়েছে সেটা ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত হলেও সেটাতে কিছু অসঙ্গতি রয়েছে। সে জানায় যে হ্যামারেজটা বাস ড্রাইভার হয়ে আছে সেটা এত তাড়াতাড়ি হওয়া সম্ভব নয় এবং তার ব্রেন বাইরে চলে এসেছে টুকরো টুকরো হয়ে। এটা কিছুটা হলো আশ্চর্য, কেননা তার স্কাল ফেটে সেটা বেরোয়নি, যেটা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে হতে পারে। টমি আবিষ্কার করে যে তার ঘাড়ের পেছনে একটা ফুটো রয়েছে, যেটা তার শরীরের ভেতরে মনে হচ্ছে ঢুকে গেছে। তার যে শালা, যে সিনিয়র ইন্সপেক্টর ছিল, ডিটেকটিভ যে, সে বলে যে এটা হয়তো কোনো কাঁচ ফুটে হয়েছে, কেননা বাসের কাঁচগুলো ভেঙে গেছিল, বা হয়তো কোনো বার্থ মার্ক। ঠিক তখনই তার এক জুনিয়র এসে বলে যে শহরের অন্যান্য জায়গায় যে মিউজিশিয়ান আর শেফের বডি পাওয়া গেছে তাদেরও পিঠেতে ওরকম ধরনেরই স্ট্রেঞ্জ মার্কস রয়েছে। এবারে জিনিসটা পরিষ্কার হয়ে যায় যে এটা কোনো বার্থ মার্ক বা এটা অ্যাক্সিডেন্টে হওয়া কোনো আঘাতের চিহ্ন নয়। তার শালা টমিকে সেখানে নিয়ে যেতে চায় না, কেননা সে চাইছিল যে সে অ্যাজ আ সিনিয়র পুরো কেসটা তার নামে থাকুক। কিন্তু টমি ম্যাডক্সকে বাধ্য করে তার সাথে যেতে এবং সেখানে গিয়ে তারা দেখে যে দুটো জায়গাতেই এই সেম জিনিসটা রয়েছে, যে তাদের ঘাড়েতে একটা অদ্ভুত টাইপের ফুটোর মতো রয়েছে। এটার থেকে সিনিয়র ইন্সপেক্টরও বুঝে যায় যে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ এবং সে টমিকে বলে সে যেন প্রেসের সামনে কিছু না বলে এবং এই কেসটা সে একা সলভ করতে চায়, কেননা তাহলে তার প্রমোশন হবে এবং সে অনেকটা উপরে উঠে যাবে, তার লাইফ অনেকটা নিশ্চিন্ত হয়ে যাবে। টমির কিছু করা থাকে না, কেননা সে তার সিনিয়র, কিন্তু এটা যে সিরিয়াল কিলারের কাজ সেটা টমি আবিষ্কার করে। টমি আর ম্যাডক্স আনঅফিসিয়ালি মর্গে চলে যায় এবং ডাক্তারের কাছে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু ডাক্তারের কাছে পারমিশন ছিল না বলে সে শুধু এইটুকুনি বলে যে এটা কোনো একটা আনস্টেবল আইসোটোপ, যেটা এই ভিকটিমদের শরীরে ইনজেক্ট করা হয়েছে, যেটা তাদের সিদ্ধারা অবধি পৌঁছে গেছিল। কিন্তু এই আইসোটোপটা যে এক্স্যাক্টলি কি সেটা তারাও জানে না এবং ল্যাবে এখন সেটার পরীক্ষা নিরীক্ষা চলছে। এর থেকে আমরা বুঝতে পারি যে এমন কোনো বিষক্রিয়া ইউজ করা হয়েছে যেটা আজ অব্দি এর আগে কোনোদিন পুলিশও দেখেনি। এই আইসোটোপের খবর পাওয়ার পরে থমাস আর তার পার্টনার এটাকে নিয়ে আলোচনা করতে শুরু করে এবং তারা নিজেদের মধ্যে বলে যে তাদের ডিটেকটিভ হওয়ার এটাই শেষ সুযোগ। ঠিক এই সময় খবর আসে যে একটা পাবেতে একটা মেয়ের ওপরে এই সিমিলার টাইপের অ্যাটাক হয়েছে। তারা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় এবং মেয়েটি লাকিলি তখনও বেঁচে ছিল। সে জানায় যে তাকে যে অ্যাটাক করেছে সে একটা মেয়ে এবং তাকে দেখে মনে হচ্ছিল না যে সে এখানকার কেউ। তার ডেসক্রিপশনও পাবের আরেকজনও তাকে দেখেছে এবং তার ডেসক্রিপশনও দিতে সক্ষম হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই মেয়েটা একইভাবে চোখ, নাক, মুখ দিয়ে রক্ত বেরিয়ে সেখানে মারা যায়। এতক্ষণে পুলিশের কাছে এই খুনির স্কেচ ছিল এবং তারা তাকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে এবং লাকিলি থমাস এবং তার পার্টনারের গাড়ির সামনে তারা তাকে রাস্তা ক্রস করা অবস্থায় পেয়ে যায়। তারা তাকে চেস করে এবং করতে করতে তারা একটা রেল স্টেশনের সাবওয়ের তলায় পৌঁছায়, যেখানে থমাসের পার্টনারকে সেই খুনি মেয়েটা আহত করে দিয়ে পালাতে যায়, কিন্তু থমাস তার কাছ অবধি পৌঁছে যায়। এখানে একটা বড় টুইস্ট আসে। থমাস যখন তাকে হাতকড়া পরাতে যায় তখন মেয়েটা ঘুরে থমাসকে ডাইরেক্টলি তার নাম নিয়ে জিজ্ঞেস করে যে আজ কি সেই দিন। তার নাম নেয়াতে থমাস ঘাবড়ে যায় এবং সে তাকে আরো বলে যে মেয়ে হওয়ার জন্য কংগ্রাটস। এদিকে আমরা সিনেমাতে দেখেছি যে থমাসের
বউ যে হসপিটালে গেছে সেটা থমাস জানেই না, কেননা সে তখন ডিউটিতে বিজি ছিল। তাই তার ছেলে না মেয়ে হয়েছে সেটা থমাসই এখন অবধি জানে না। এত অবধি বলে সে থমাসের উপরেও আক্রমণ করে এবং তারই হাতকড়া দিয়ে তাকে বেঞ্চের সাথে বেঁধে দিয়ে তাকে বলে যে আবার দেখা হবে। এটা বলে সে যখন পালাতে যায় তার স্টান গানটা দিয়ে থমাস তার পায়ে আক্রমণ করে এবং সে ভারসাম্য রাখতে না পেরে চলন্ত ট্রেনের সামনে পড়ে যায়। এই ঘটনাতে সে একটু নড়ে যায়, কিন্তু সে সাবওয়ে থেকে বেরিয়েই তার ওয়াইফকে যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেটা জানতে পেরে সেখানে ছুটে যায়। ইতিমধ্যে পুলিশও যে মেয়েটা মারা গেছে তার বডি পোস্টমর্টম করে এবং টমির কাছ থেকে তার বন্দুক চায় এবং তাকে জিজ্ঞেস করে যে সে কোনো গুলি চালিয়েছিল কিনা। টমি সাধারণভাবেই বলে যে না, এবং তার বন্দুকে তো সবকটা গুলি ছিল। কিন্তু পুলিশ বলে যে কিছু তো একটা ঘটেছে যেটা ম্যাচ খাচ্ছে না, কেননা মেয়েটা ছিন্ন ভিন্ন বডির থেকে তার হাতের ভেতরে একটা বুলেট পাওয়া গেছে যেটা সার্ভিস রিভলভারে, কিন্তু সেখানে টমি বা অন্য কেউই গুলি যদি না চালিয়ে থাকে তাহলে সেই গুলিটা এলো কোথা থেকে। এটাকে নিয়ে ভাবার মতো অবস্থায় সে ছিল না, কেননা নার্স এসে তাকে ডেকে নিয়ে যায় এবং তার কোলে তার মেয়েকে দেয়। তার শালা যে সিনিয়র ডিটেকটিভ ছিল সেও পৌঁছে যায় এবং তারা দুজনে এই সদ্যজাত বাচ্চাটিকে নিয়ে খুব খুশি হয়। কিন্তু তখনই দুঃসংবাদ আসে যে ইন্টারনাল হ্যামারেজের কারণে তার স্ত্রী গত হয়েছে। এটাতে সে খুব ভেঙে পড়ে এবং এরপরেই সিন কাট হয়ে যায় 9 বছর পরে 97-এ, যেখানে আমরা টিভি রিপোর্টিংয়ে দেখতে পাই যে আবারও সেম ধরনের খুন হয়েছে এবং যেহেতু আগের বারে একজন আফ্রিকানকে ব্লেম করা হয়েছিল এবং তার বিষয়ে কিছু জানা যায়নি, কেননা তার ফিঙ্গারপ্রিন্ট বা কোথাও সাথে কোনো ম্যাচ ছিল না ডেটাবেসেতে, তাই এটাকে একটা অন্য অ্যাঙ্গেল দিয়ে যারা ওখানকার নিগ্রো প্রজাতি ছিল তারা এটাকে ব্ল্যাক ভার্সেস হোয়াইটের প্রোটেস্ট বানিয়ে দিয়েছে এবং পুলিশ যে আসল খুনিকে ধরতে পারেনি সেটাও প্রমাণ হয়ে যাচ্ছে। 9 বছর পরে আবার সেম খুন সেমভাবে, যদিও টমির চোখের সামনেই যে সাসপেক্ট ছিল সে ট্রেনের তলায় কাটা পড়ে। এদিকে আমরা দেখতে পাই যে টমি এখন অনেকটা বদলে গেছে তার বউয়ের মৃত্যুর পর এবং সে খুব আগোছালোভাবে তার মেয়েকে বড় করে তুলছে। সে তার মেয়েকে ভালোবাসে, কিন্তু সে নিজে সংযত নেই। সে তার মেয়েকে নিয়ে তার জন্মদিনে এবং যেটা তার মায়ের মৃত্যুদিনও বটে তার মায়ের গ্রেভেতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে কেউ অলরেডি ফ্রেশ ফুল সেখানে রেখে গেছে। সে কৌতূহলী হয়ে পড়ে, কেননা সে এবং তার ভাই ছাড়া আর কারোর আসার কথা নয়। সেখান থেকে বেরিয়ে তাদের প্ল্যান ছিল যে জন্মদিন উপলক্ষে তারা জুতে যাবে, কিন্তু তখনই তার ফোনেতে কল আসে যে 9 বছর আগের যে খুনগুলো হয়েছে সেই সেম প্যাটার্ন আবার রিপিট হচ্ছে। তাই সে তক্ষুনি সেই স্পটেতে যায় এবং তার মেয়েকে গাড়িতে বসিয়ে যে খুন হয়েছে তাকে দেখতে যায়। এখানে আমরা দেখতে পাই যে সে এবং ম্যাডক্স দুজনেই এখন ডিটেকটিভ হয়ে গেছে, কিন্তু তার যে সিনিয়র ইন্সপেক্টর ছিল, যে তার শালাও ছিল, সে এখন লিউটেন্যান্ট হয়ে গেছে। তাই সে বলে যে এই 9 বছর আগেকার কেসটা নিশ্চয়ই কেউ কপিক্যাট কোনো সিরিয়াল কিলার করছে, যে আগের ঘটনাটাকে হুবহু কপি করছে। কিন্তু এখানে সিসিটিভিতে দেখা যায় যে সেম ড্রেস এবং হাতের চোটটাও সেম। এটা দেখে টমি চুপ হয়ে যায়, কেননা এই হাতের চোটটা তাকে ভাবায়, কেননা কোনো পিকচার পুলিশের তরফ থেকে সেই সময় বাইরে আসেনি। তাই কেউ যদি কপিক্যাট কিলার হয়েও থাকে সে কি করে জানবে যে তার বাঁ হাতে আঘাত ছিল এবং ঠিক কোন জায়গায় ছিল। কিন্তু লিউটেন্যান্ট এইসব কিছুই শুনতে চায় না এবং টমির বারণ করা সত্ত্বেও সে প্রেসে গিয়ে বিবৃতি দিয়ে দেয়। ইতিমধ্যে 2খানা খুন অলরেডি ফিলাডেলফিয়া শহরে হয়ে গেছে। ম্যাডক্সকে টমি জানায় যে সেদিন রাত্রেবেলা সে এমন কিছু শুনেছিল যেটা সে দুয়ে দুয়ে চার করতে পারেনি, যেমন তার যে মেয়ে হয়েছে এবং সে যে আবার তার সাথে দেখা করবে এই কথাটা। ম্যাডক্সও কিছু বুঝতে পারে না এবং তারা আবারও সেই পুরনো এভিডেন্স দেখতে বসে। এখানে টমি বলে যে আমরা কেসটাকে ক্লোজ ভেবে আমরা আর এগোইনি, আমরা শুধু কেস ক্লোজ করেছি, কিন্তু সে মেয়েটা কে ছিল, কেন সে খুনগুলো করছিল সেটা কোনোদিন জানতে চায়নি। তাই আবারও যখন এই খুনগুলো শুরু হয়েছে তারা এবারে কেস ক্লোজ না করে সেটার কারণ খুঁজতে বসে। তারা 1988-এ যে এভিডেন্সগুলো পেয়েছিল সেই মেয়েটার থেকে সেগুলোকে তারা আবার দেখতে শুরু করে এবং সেখানে তারা একটা চাবি পায়। তারা ডেটাবেসে সেই চাবিটা কোথাকার এবং কিসের সেটার যখন খোঁজ করে তখন তারা জানতে পারে এই চাবিটা একটা এয়ারপ্লেনের, কিন্তু সেই এয়ারপ্লেনটা তৈরি হয়েছে 96-এ। এখানে টমি
ঘাবড়ে যায় যে যেটা 96-এ তৈরি হয়েছে 88-এ তার চাবি কি করে আছে। তার বন্ধু ম্যাডক্স তাকে বলে যে এটা হয়তো প্রোটোটাইপ, কিন্তু সেটা তার মন মানে না, কারণ 8 বছর আগে কোনো প্রোটোটাইপ তৈরি হয় না। তার সহকর্মী তাকে আরো জানায় যে 100 মাইলের মধ্যে এরকম একটাই জায়গা আছে যেখানে এই প্লেনটা যাতায়াত করে। এটা শুনে সে তার মেয়েকে পুলিশ স্টেশনে রেখেই সেই এয়ারফিল্ডের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তখন একজন ফিজিসিস্ট নামান রাও তার সাথে দেখা করতে আসে। সে তাদেরকে জানায় যে এই কেসটার সাথে তার রিসার্চ ডাইরেক্টলি কানেক্ট, কেননা প্রতি 9 বছর অন্তর ব্লাড মুন হয় এবং যখন এটা হয় তখন গ্র্যাভিটেশনাল পুল আর ইলেকট্রোম্যাগনেটিক পকেট তৈরি হয়, যেটার কারণে একটা ব্রিজ মতো তৈরি হয় যে ব্রিজের থ্রু অন্য টাইমে যাতায়াত করা যায়। এটা শুনে টমি কিছুটা হলেও কনফিউজড হয়, কিছুটা তার বিশ্বাস করতে ইচ্ছা হয়, কিন্তু ম্যাডক্স তাকে বলে যে এই ফ্যান্টাসি স্টোরি কোনো সিনেমার প্রডিউসারকে গিয়ে বিক্রি করতে সে লুফে নেবে। এই বলে তারা রওনা দিয়ে দেয় এবং আমরা দেখতে পাই যে ফিজিসিস্ট এখানে মনে মনে খুব রেগে যায়, কেননা তার অনেক বছরের রিসার্চকে এখানে ধূলিসাৎ করে দেওয়া হয়। তারা যখন সেখানে পৌঁছায় দেখে যে এয়ারফিল্ডের বাইরের গেটে তালা দেওয়া রয়েছে, কিন্তু ভেতরে আলো জ্বলছে এবং কেউ রয়েছে। আইনের নিয়ম অনুযায়ী তাদের সেখান থেকে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু টমি ভেতরে লোক দেখে সে তার এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে পারে না এবং সে দেয়ালটাকে টপকে ভেতরে ঢুকে যায়। ম্যাডক্স বাইরে পাহারায় থাকে এবং টমি তাকে বলে যে কিছু হলে সে তাকে জানাবে। ভেতরে গিয়ে সে দেখে যে সেখানকার যে মেনটেনেন্সের লোক রয়েছে সে একা রয়েছে এবং তার কপালে একটা চোট রয়েছে। সে মেয়েটার ছবি দেখায় এবং জিজ্ঞেস করে যে তাকে সে দেখেছে কিনা। উত্তরে সে না বললেও তার মুখ চোখে একটা ভয় ছিল। ইন্সপেক্টর হওয়ার কারণে সে বুঝতে পারছিল যে এখানে কিছু একটা গন্ডগোল রয়েছে, তাই সে ভনিতা করে তার ফোন নাম্বার দেওয়ার অজুহাতে একটা চিরকুটেতে তাকে জিজ্ঞেস করে কোনো কথা না বলে যে এখানে আর কেউ আছে কিনা, এবং যদি থাকে তাহলে সে যেন তার মাথা স্ক্র্যাচ করে। এয়ারপ্লেনে সেই লোকটা সেটা করাতে সে বুঝে যায় এবং সে তার হলস্টার থেকে বন্দুক বার করার আগেই আমরা দেখতে পাই সেই মেয়েটি যে 9 বছর আগে মারা গেছিল সে তার টমির পেছনে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে। সে তাকে একটা চেয়ারে বসিয়ে দেয় এবং এয়ারফিল্ডে সেই লোকটাকে বলে তাকে বেঁধে দিতে। টমি এখানে বুদ্ধি করে তার হাত বাঁধার আগে ম্যাডক্সকে তার সেলফোন থেকে ফোন করে দেয়। ম্যাডক্স ফোনটা রিসিভ করে এবং সবকিছু শুনতে পায় এবং ব্যাকআপ ডেকে নেয়। যতক্ষণে ব্যাকআপ এসে পৌঁছায় ম্যাডক্স ততক্ষণে বসে না থেকে সেখানে পৌঁছেও যায়। এদিকে এয়ারফিল্ডের সেই লোকটা নিজেকে এবং টমিকে বাঁচানোর জন্য তার টেবিলে লুকিয়ে রাখা শটগানটা বার করে অ্যাটাক করতে যায়, কিন্তু সেই আততায়ী মেয়েটা তাকে কাবু করে ফেলে। সে যখন টমিকে নিয়ে এগোতে যাচ্ছিল তখন উল্টো দিক থেকে ম্যাডক্স এসে তাকে অ্যারেস্ট করতে যায় এবং রিফ্লেক্সে মেয়েটা ঘুরে ম্যাডক্সকে স্ট্রেট তার মাথাতে গুলি করে দেয়। গুলি করার সাথে সাথে আমরা তার এক্সপ্রেশন দেখে বুঝি যে সে তাকে খুন করতে চায়নি, কিন্তু রিফ্লেক্সে সেটা হয়ে গেছে। এখানে টমি স্বভাবতই খুব ভেঙে পড়ে, কেননা তার এত বছরের বন্ধু তার চোখের সামনে মৃত হয়ে পড়ে আছে। এদিকে পুলিশ যখন বাইরে আসে মেন গেট বন্ধ থাকাতে তারা সেখানে পৌঁছাতে পারে না, আর আততায়ী মেয়েটা টমিকে সাথে করে নিয়ে সেই প্লেনটা করে সেখান থেকে উড়ে যায়। প্রাইভেট প্লেনে করে যখন সেই আততায়ী মেয়েটি টমিকে নিয়ে যাচ্ছিল তখন তার হুঁশ ফিরে আসে। মেয়েটি তার সাথে এমনভাবে কথা বলে যেন সে তাকে বহু বছর ধরে চেনে এবং সে তাকে বলে যে তার পিছু নেওয়া যেন সে বন্ধ করে দেয় এবং তার মেয়ের প্রতি বেশি নজর দেয়, কেননা সেটা বেশি জরুরি, এবং সেই সবকিছু যেন ভুলে যায়। এটা শুনে টমি বলে যে সেটা কখনো সম্ভব নয়, কেননা এক্ষুনি তার বন্ধুকে সে মেরে ফেলেছে। কিন্তু সে মেয়েটি তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেটা করছে সেটা একটা কারণে করছে এবং সেটা না করলে ভবিষ্যতে অনেক বড় ঘটনা ঘটে যেতে পারে, এবং সে বেশি কিছু বলতে চায় না, কেননা সে যত বেশি বলবে তত টমি তার পেছনে ধাওয়া করবে। এর থেকে বেশি সে কিছু বলতে পারবে না এবং তার সময় হয়ে এসেছে এটা বলে সে চলন্ত প্লেন থেকে তাকে সমুদ্রের মধ্যে ফেলে দেয়। সে প্রাণে বেঁচে যায় এবং উঠে এসে যখন পাড়ে আসে দেখে যে সেই প্লেনটা ভেঙে পড়ে আছে, কিন্তু তার ভেতরে সে আততায়ী নেই। পুলিশ এবং তার সেই সিনিয়র ডিটেকটিভ তারা সেখানে পৌঁছে যায় এবং তাকে তার এই রেকলেস কাজের জন্য বকাবকি করতে থাকে। তখন সে বলে যে তাকে যারা খুঁজছে তাকে পাবে না, কেননা সে ফিউচার থেকে এসেছিল এবং সে আবার সেখানেই ফিরে গেছে। এরপরে আমরা আবারও দেখি যে 2006-তে ফিউচারেতে গল্প জাম্প করে এবং সেখানে আমরা দেখি যে টমি এখন আগের মতো নেই। তাকে একটু পাগলের মতো তার হাবভাব হয়ে গেছে, লম্বা চুল, দাড়ি, এবং সে এত বছর পরেও সেই কেসটাকে নিয়েই পড়ে আছে।
সে একটা কবর খুঁড়ে সেখানকার স্কেলিটনের ভেতরে সেই সেম আইসোটোপের 3টে গর্ত দেখতে পায়, যার নাম ছিল হ্যারল্ড নোভাক। এই হ্যারল্ড নোভাকের স্ত্রীর খোঁজ সে বার করে এবং সেখানে গিয়ে সে দেখতে পায় এই হ্যারল্ড নোভাক জীবিতকালে একটা আমেরিকান রেভলিউশনের সূত্রপাত করেছিল, যেখানে তাদের মনে হতো যে তারা আমেরিকাকে সত্যিকারের ফ্রি করবে এবং সেটার জন্য বাড়িতে তৈরি করা ফার্টিলাইজার বোম নিয়ে তারা একটা সন্ত্রাসবাদী গ্রুপের মতো তৈরি করেছিল, যেটা আলটিমেটলি ফেল করে। কেননা থমাস দেখে যে যারা যারা মারা গেছে তাদের সবাইকেই এই হ্যারল্ড নোভাক এই মেলটা পাঠিয়েছিল। এর মানে হ্যারল্ড নোভাক যে সৈন্যদল তৈরি করছিল তার ভেতরে যারা গুরুত্বপূর্ণ ছিল ভবিষ্যৎ থেকে আসা সেই আততায়ী তাদেরকেই খুন করছে। এদিকে আমরা আরো দেখি যে তার মেয়ে এখন বড় হয়েছে, কিন্তু তার বাবাকে সে ভালোবাসলেও একটা দূরত্ব তৈরি হয়েছে, কেননা তার বাবা কোনোদিনই তার জন্য ছিল না। সে এখন তার মামার সাথেই থাকে এবং তার শ্যালকটিও এখন থমাসকে অ্যাভয়েড করে। তা সত্ত্বেও তার শ্যালককে সে একটা কফি শপে ডেকে পাঠায়, কেননা হ্যারল্ড নোভাকের যে দ্বিতীয় স্ত্রী ছিল তার কাছে কিছু ইনফরমেশন ছিল, কিন্তু তার ঠিকানা সে জানে না এবং সে তার শ্যালককে বলে তার ঠিকানাটা জোগাড় করে দিতে। তার শ্যালক এতে খুবই বিরক্ত হয় এবং তাকে বলে যে সে মানসিক ভারসাম্য হারাচ্ছে, কিন্তু সে তাকে পুরো ঘটনাটা আবারও বলে এবং বলে যে সেই প্রফেসরের থিওরি হয়তো সত্যি। সে তাকে রিকোয়েস্ট করে যে সে যেন তার অ্যাড্রেসটা তাকে কোনোভাবে দিয়ে দেয় এবং এরপরে সে তার কাছে আর কিছু চাইবে না। কিন্তু ডিটেকটিভ তাকে বিরক্ত হয়ে বলে যে তার প্রতি সমবেদনা আছে, কিন্তু সে যেটা করছে এটা পাগলামি। 10 বছর আগেকার একটা কেসকে নিয়ে সে তার জীবন নষ্ট করছে, এই বলে সে সেখান থেকে চলে যেতে যায়। তখন থমাস ইমোশনাল সেজে তার পকেট থেকে তার ব্যাজটা চুরি করে নেয় এবং সেই ব্যাজ নাম্বারের সাহায্যে হেড অফিসে কল করে তার যে অ্যাড্রেসটা দরকার ছিল সেই অ্যাড্রেসটা জোগাড় করে ফেলে। এখানে আবারও টুইস্ট আমরা পাই। যখন সে সেই অ্যাড্রেসে পৌঁছায় সেখানে সে দেখে যে নোভাকের যে দ্বিতীয় স্ত্রী ছিল তার মৃতদেহ পড়ে আছে এবং সেই সেম আইসোটোপের মতোই তার চোখ মুখ থেকে রক্ত বেরোচ্ছে এবং তার ব্রেন ব্লাস্ট করে গেছে এবং সেই আততায়ী মেয়েটি তখনও সেই বিল্ডিংয়েতেই ছিল। এরপর একটা চেজ সিকোয়েন্স শুরু হয়, যেখানে চেজের ভেতরে সে একটা গুলি চালায় থমাস। বন্ধুরা, এখানে আমাদের মনে পড়বে যে শুরুতে যখন একটা গুলি মেয়েটার হাতেতে পাওয়া গেছিল, ম্যাচ খাচ্ছিল না, কেননা সেটা পুলিশের হওয়া সত্ত্বেও কারোর বন্দুক থেকে চলেনি। এখানে সেটা ক্লিয়ার হয়ে যায় যে এত বছর পরে যে গুলিটা থমাস এখন তাকে করে সেটা তখনকার সময় তার হাতেতে ছিল। এরপরে আমরা দেখি যে সেই মেয়েটা একটা সমুদ্রের পাশে একটা টানেলের ভেতরে ঢুকে যায় এবং সেখানে একটা ফিউচারিস্টিক যন্ত্রের মতো থাকে, যেটাতে জল ভর্তি হওয়ার সাথে সাথে সে গায়েব হয়ে যায় এবং সে গায়েব হয়ে যাওয়ার আগে থমাস তাকে বলে যে আবার আমাদের দেখা হবে, কেননা থমাস জানে যে প্রতি 9 বছর অন্তর সে ফেরত আসবে। এরপরে যথারীতি সেখানে পুলিশ চলে আসে এবং তারা থমাসকে তুলে নিয়ে যায়, কিন্তু থমাস চিৎকার করে ঘটনাটা বলতে থাকে, কিন্তু অবভিয়াসলি কেউ সেটা বিশ্বাস করে না। গল্প আবার 9 বছর এগিয়ে যায় এবং তখন আমরা দেখি যে সেই যে ফিজিসিস্ট যাকে নিয়ে ওরা হাসাহাসি করেছিল সে এখন একটা এক্সপেরিমেন্ট করছে সেই আইসোটোপটাকে বানানোর, যে আইসোটোপটার মাধ্যমে এই মৃত্যুগুলো হয়েছে। সে কিন্তু এই পুরো টাইমটাই থমাসের উপরে নজর রেখে দিয়েছিল। আমরা দেখতে পাই যে সে ল্যাবে সেই আইসোটোপটা বানাতে সাকসেসফুল হয়ে গেছে এবং সে তার ক্যামেরাতে দেখে যে ক্যামেরাটা সে লাগিয়ে রেখেছিল যেখান থেকে থমাস ধরা পড়েছিল, সেখানে সে দেখে যে থমাস ওয়েট করছে সেই মেয়েটার ফিরে আসার দিনকে। ইতিমধ্যে থমাসের কাছে ফোন আসে যে তার মেয়ে এখন বিবাহিত এবং সেও প্রেগনেন্ট এবং তার মেয়ে চাইছে যে তার বাবা যেন তার কাছে এই সময়টাতে থাকে। কিন্তু হঠাৎই এই সবের মাঝে থমাস কিডন্যাপড হয়ে যায় এবং দেখা যায় যে সেই ডক্টর রাওই তাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। থমাস এতে অবাক হয়, কিন্তু তখন ডক্টর রাও তাকে বলে যে সে পুরোটা বুঝে গেছে এবং সেই মেয়েটাকে খুনি মনে করে না, বরং রিফর্মার মনে করে, কেননা তার জন্যই যে আন্দোলন বা যে বিক্ষোভটা হওয়ার ছিল যেটা থেকে প্রচুর মানুষ মারা যেত সেটা বন্ধ থাকবে এবং তাই সে চায় না যে থমাস তার কাজে বাধা দিক এবং যে আইসোটোপটা ভবিষ্যতে থেকে সে নিয়ে আসছে সেই আইসোটোপটাও এখনকার টাইমেই ডক্টর রাওয়ের তৈরি, যেটা সে ভবিষ্যতে ইউজ করছে এখনকার এই মানুষগুলোকে মারার জন্য। কিন্তু থমাস বলে যে সে নিরীহ মানুষদেরকে খুন করছে যারা এখনো কিছু করেনি। তখন ডক্টর রাও তাকে বোঝায় যে একটা ভাবনাকে যদি উস্কে দেয়া হয় তাহলে সেটাকে আর আটকানো যায় না, সেখান থেকে নেতা নেত্রী ইত্যাদি তৈরি হয়। তাই শুরুতেই সেই ভাবনাটা প্রচার হওয়ার আগেই যদি সেটাকে আটকে দেয়া যায় তবেই একমাত্র সেই জেহাদটা বন্ধ হতে পারবে। এবং সে আরো বলে আজকেও যে ব্লু মুনটা রয়েছে এটার যে শক্তি যেটা আমরা বুঝতে পারি না, কিন্তু সে সবসময় আমাদেরকে তার এফেক্টে রাখছে। তাই এই কাজটা সে হতে দিতে চায়
এবং সেই ভবিষ্যৎ থেকে আসা মেয়েটি আবার ফিরে গেলে সে থমাসকেও ছেড়ে দেবে। কিন্তু থমাস ইন্সপেক্টর ছিল, তাই সে নিজেকে যে করে হোক সেখান থেকে ছাড়িয়ে নেয় এবং ফিরে এসে অপেক্ষা করতে থাকে সেই আততায়ীর জন্য। যথারীতি আততায়ী সেই দিনকে আবার 9 বছর পরে ফিরে আসে এবং সে যখন সেখান থেকে বেরোয় তখন থমাস তার জন্য সেই সমুদ্র সৈকতে অপেক্ষা করছিল। সে তাকে বলে যে আজকে যখন সে তাকে মেরে ফেলবে তখন আর কাউকে একে খুঁজতে হবে না এবং অন্য কোনো টাইম লাইনে হয়তো অন্য কোনো থমাসকে তার জন্য এতটা ভুগতেও হবে না। কিন্তু এখানেই আসে গল্পের সব থেকে বড় টুইস্ট। সেই আততায়ী মেয়েটি তাকে বলে যে তাকে ফিউচার থেকে এই কাজগুলো সব করতে আসলে যে বলেছে সেই। এটা শুনে থমাস বিশ্বাস করতে চায় না। সে তখন বলে যে সে তাকে খুব ভালো করে চেনে, কেননা তার জন্মের পরে তাকে প্রথম কোলে সেই নিয়েছিল, তাকে এই সমস্ত কিছু সেই শিখিয়েছে এবং এই খুনগুলো করার অর্ডারও তাকে সেই দিয়েছে। এই বলে সে তার হাতের একটা ব্রেসলেট খুলে দেয়, যে ব্রেসলেটটা দেখা মাত্র আমরা বুঝতে পারি যে সেই ব্রেসলেটটা আসলে ছিল তার মেয়ের, যেটা সে তার মেয়েকে দিয়েছে, যার মানে এই আততায়ী মেয়েটি আসলে থমাসের নাতনি। সে তাকে জানায় যে এটা যদি না করা হয় তাহলে ভবিষ্যতে প্রচন্ড বড় যুদ্ধ শুরু হবে, কেননা এই যে মুভমেন্ট তারা শুরু করছিল, যাদেরকে সে মারছে, তারা প্রথম দিনেই এক্সপ্লোশনে 11,000 মানুষকে মেরে ফেলে এবং তার প্রতিহিংসা স্বরূপ যে চেইন রিয়াকশন শুরু হয় তাতে আমেরিকা এবং অনেকগুলো দেশ ধ্বংস হয়ে যায় এবং সেটার থেকে বাঁচানোর জন্যই ভবিষ্যতের থমাস তাকে এইখানে পাঠিয়েছিল। এটা জানতে পেরে সে খুশি হয়, কিন্তু সঙ্গে সঙ্গে সে কান্নায় ভেঙে পড়ে, কেননা আমরা গল্পের শুরুতেই দেখেছি যে সাবওয়ে স্টেশনেতে ট্রেনের ধাক্কাতে তার জন্যই সে মারা গেছে এবং টাইম ট্রাভেল লিনিয়ার প্যাটার্নেই কাজ করে। এর মানে তার নাতনি শেষ অবধি সেই দিনকেই মারা গেছিল, কিন্তু সে ফিউচার থেকে আসছিল বলে সে পাস্টে এখনো তাকে জীবিত দেখাচ্ছে। তার সবচেয়ে প্রিয় নাতনি যাকে সেই পাঠিয়েছিল অতীতের, তার হাত দিয়েই তার নাতনির মৃত্যু ঘটে। কিন্তু যে কারণে তাকে পাঠিয়েছিল সেই কারণটা সে সাকসেসফুলি অ্যাভয়েড করতে পারে এবং পৃথিবীতে বহু মানুষ বেঁচে যায় এবং কোনো যুদ্ধ আর হয় না, যে যুদ্ধটা ওই গ্রুপ তৈরি করতে পারত। এরপরে তার নাতনি তাকে বলে যে সে যেন গিয়ে তার মেয়ে এবং তার নাতনির সাথে ভালো সময় কাটায় এবং সে তার কথা মতো হসপিটালে যায় এবং তার নাতনিকে কোলে তুলে এখন সে পুরোটা বুঝতে পারে যে তার জীবনে কি কি হচ্ছে এবং ভবিষ্যতে কি কি হবে। এখানেই গল্প শেষ হয়ে যায় এবং আমরা টোটাল গল্পের মানেটা এবং এই টাইম ট্রাভেলের যে কনসেপ্টটা সেটাকে এত সুন্দর করে এন্ডিং করা হয়েছে উইথ আ মেসেজ, সেটাও আমরা বুঝতে পারি। বন্ধুরা, এই টান গল্পটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং যদি আপনাদের কোনো রেকমেন্ডেশন থাকে যেটা আপনারা দেখতে চান সেটা আমাদেরকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার খেয়াল রাখুন এবং প্রতিটা সময় ভ্যালু দিন।